जलेबी देबी जलेबी बाई जलेबी बाई। গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বলা ভাব, অল্পতেই গায়ে আগুন লাগানোর মতো তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারে না তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মলে সমানে উপস্থিত হলো আরিফ, সঙ্গে তার 3 বোন মুক্তা, মায়া, জয়। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর 5 দিন বাকি, অথচ এখনো বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো, সে নিয়ে যাবে বলে। আসল কথা হলো বিয়ের কেনাকাটা কোনে পক্ষের লোকজনেরও বাকি আছে, এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতেই আসতে দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হিনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিংয়ে সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হিনা খানদের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যদের দিকে। খানবাড়ির মহিলা সদস্যদের মধ্যে সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখল, গুটি কয়েক বডিগার্ড আর 5 জনের মতো পুরুষ মানুষকে চোখে পড়ল শুধু। তাদের মধ্যে আরাফ খান বর হিসেবে ফাহাদ, বাকি 3 জন তাগড়া ছেলেকেও আরিফ চেনে। চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, একবার দুবার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরাফ খানের বড় মেয়ের 2 ছেলে, তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে, আরিফের 2 বছরের জুনিয়র। তাছাড়া আরিফের চোখে আর কাউকেই পড়ল না, এমনকি হৃদের বাবা মা ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতো মানুষ কখনোই এসব মেয়েলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদিফের অনুপস্থিতির কারণটা বুঝল না সে। তারা তো আসতেই পারে নাকি? তাছাড়া আয়ন ভাইকেও আশপাশে কোথাও চোখে পড়ল না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সদস্যদের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কুশল বিনিময় করল। মুক্তা পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করলো এর মাঝেই। অত্যন্ত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খান। মায়া জুইকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো, তখন সবাই একত্রে ঢুকলো মলের ভেতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য একটা সেকশন থেকে এক একটা করে জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরিফ আরাফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারের বাবা মা, ভাই বোন, চাচা চাচি, সঙ্গে আত্মীয়ধর মেয়েদের হলুদের শাড়ি, গহনাপত্র সবকিছু আরিফ, মায়া আর জুয়ের পছন্দে কেনাকাটা করছিল। ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথায় থেকে শপিং মলে হাজির হলো চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকেই জানতো নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকায় থাকছে নিজেদের ফ্ল্যাটে, সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ের পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে, আর সেজন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া জুই এসবের কিছুই জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভেতরে দেখা হতেই নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন, আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসার সবাই কেমন আছে? সৌজন্য বজায় আরিফও হাসল। নাদিম আরিফের চেয়ে বছর 2-এর ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খতিয়ে দেখতে চায় নাদিম মায়ের জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হবার পর পাত্র হিসেবে আজকালকার ছেলে মেয়েদের মতো অশালীন হয়ে পড়বে মায়ের সঙ্গে, নাকি সভ্যতা বজায় রেখে চলবে, সেটার জন্যই আরিফ আজ সারাদিন নাদিমকে নিজের সঙ্গে রাখবে বলে ঠিক করলো। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় ঠিক হবে এমনটাও না। সে তার আদরে বোনকে এইভাবেই কারো হাতে তুলে দেবে না, যতক্ষণ পর্যন্ত না আরিফের মনের খচখচ দূর হবে ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যাওয়া যাক, ওরা সবাই সামনের দোকানে আছে।
জি ভাইয়া, চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইল, তোমার পরিবার কেমন আছে নাদিম? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ, আশা করছি সামনের মাসের 10 তারিখের ভেতরে ফ্লাইট পড়বে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো? জি, আরো কম হবে। আরিফ আর কথা বাড়ালো না, হাঁটতে হাঁটতে ভাসা ভাসা চোখে সামনে তাকিয়ে দেখলো দোকানের ভেতর মায়া আর জয়ী একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়া মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আরিফের। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে বা নাদিমের মতো তেমন কিছু খারাপ চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পরের সপ্তাহেই মায়ের বিয়ে নিয়ে দৌড়ঝড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতার যোগাযোগ করছে, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবার মায়াকে পছন্দ করে এমনটা না, দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিম ও আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে। তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদের বিয়ের শপিংয়ে ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকেলের দিকে শেষ হয়ে গিয়েছিল। খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগ গুছিয়ে রাখলো। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভেতরে একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নেবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করে নিল নাদিম। যারা শপিং দেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক খেতে আসলো। সখ্যতা বজায় 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসলো। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণ চাঞ্চল্যতার কারণে খানবাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরাব খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে। ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করেন না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদের সঙ্গেও জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া জুই সে যদি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মায়াদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্তে করে কি জানি বলল, কিন্তু তার পরপরই ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরই ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল। অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতেই দেখলো ওয়েটার মায়ের দিকে এগোচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটে ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ের আরও ঘন্টাখানিক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবারটা নিয়ে গেল। মায়ের মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে নিতে চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়ের খাবার প্লেটটা ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝা যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ের সেই স্বাচ্ছন্দ্যবোধটুকু নজর কাড়ল আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাব খান ও ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিম ছেলে হিসেবে খারাপ না। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গেল সবাই। খাবার বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল। সে আরিফ বা ফাহাদ কাউকেই বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা মিটিয়ে নিল সে। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিংয়ের পর খানবাড়ির সকলেই শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরতে চাইলে হেনা খান বগল দাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খানবাড়িতে। নতুন আত্মীয় বলে কথা, রাতের খাবারের আগে তিনি অন্তত যেতে দিতে চান না। খানবাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যার যার মতো উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া জুই সেজুতি বসলো নাদিমের গাড়ির পেছনের সিটে। নাদিম ড্রাইভিংয়ে, আরিফ পাশের সিটে বসতেই গাড়ি ছুটল খানবাড়ির গাড়ির পেছন পেছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে, তাই তারও খাওয়া দাওয়া পড়লো খানবাড়িতেই রাতের ডিনারের। ডিনার শেষে সবাই একত্রে আবার নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে, এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়ল খানবাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে
মায়া, জুই আর সেজুতি একত্রে খানবাড়ির ভেতরের পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির, বারবার ভয়ার্ত চোখ জোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়ল, এখন পাচ্ছে না আবারও হৃদ খানের মুখোমুখি হয়ে যায়। ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ানক ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এইসব কিছু আবারও এখানে ঘটে, তাহলে মায়ার আর সম্মান থাকবে না। ভয়ে দুরু দুরু বুকে মায়া জড়াসড়ো হয়ে হাঁটল জুয়ের সাথে। ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিফ ও নাদিমকেও হাঁটতে দেখা গেল। খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতেই মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিংয়ের একটা চেয়ারে বসা। বাকি সবাই শরবত পান করেই যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিংয়ে বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকেই গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখলো মায়া। প্রথমবার যদিও মায়া এতটা লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়ল না, কথাবার্তা বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও সে নিজ দায়িত্বে দেখছে। মায়া আরও একবার অকারণেই শশীকে দেখল। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে হবে। মায়ের মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে যে হৃদ খান মায়াকে কেন পরকীয়ার মতো এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলেই চরিত্রের সমস্যা আছে, নয়তো সবসময় মায়ের সাথে এমন ঘেঁষাঘেঁষি করতে চাইবে কেন এই লোক। ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যেই কোথায় থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়লো ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে, তার আগেই আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক, কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বিয়ান যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতা নিয়ে বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড় সড়ো ঝামেলা চুকিয়ে ফেলেছো তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসলো। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরে সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গেও কুশলাদি বিনিময় করলো। যদিও সে নাদিমকে চেনে না, কিন্তু তারপরে যেহেতু আয়নের সাথে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় ভেবেই সৌজন্যতা বজায় রেখে কথা চালালো আয়ন নিজেদের মধ্যে। আয়নের কথার ফাঁকে হিনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময় এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টার লিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদীপ আসেনি? না, রাদীপ দেশে নেই, হৃদকে সঙ্গে নিয়ে এসেছি। হিনা খানের আর কিছু বলার আগেই শশী পাশ থেকে প্রফুল্লতা দেখিয়ে জানতে চাইল, হৃদ ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখল, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ের মধ্যে। আয়ন বুঝতে পারল মায়া এখনো হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তোর হৃদ ভাই, গিয়ে দেখ বাইরে পেয়ে যাবি। আয়নের কথাই শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে। হিনা খান, আরাব খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসল। আয়ন এতক্ষণে জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তায় খেয়ে যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই। এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো। আয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল। তাহলে আয়ন জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই আমাকে তরমুজের প্লেটটা দিন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতো কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছিল। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুই চোখ ঘুরিয়ে দেখলো আয়নের হাতের কাছেই আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই খেতে পারে, অথচ
আয়ন জুইকে দেওয়া তরমুজের প্লেটটাই চাচ্ছে। সৌজন্যতা বজায় রেখে জুই আস্তে করে নিজের ফলের প্লেটটা এগিয়ে দিতেই আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাঁটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল, জুই আমাকে আমের প্লেটটা দেন। জুই এবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে নিতে আবারও বলল, পানির গ্লাসটা দেন। এবার জুই তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করায়। কিন্তু কেন সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা অয়নকে না দেখলে হয়তো জুই জানতোই না। অয়ন জুইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারল। অয়নের হঠাৎ কাণ্ডে হতবুদ্ধি হয়ে বসে রইল জুই। এই লোক হঠাৎ জুইকে চোখ মারল কেন জানা নেই জুইয়ের, শুধু নিস্তব্ধ নির্বাক হয়ে বসা রইল। তবে জুইয়ের মনটা বেশ পড়ছে রাদিফের জন্য। ঢাকা আসার আগে রাদিফের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাদীপ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে। জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য, আর সেই থেকে জুই রাদিফের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদীপ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদীপ জুইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদীপ আসলো না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদীপ দেশে নেই। সকলের খাওয়া দাওয়ার মধ্যেই হৃদ মেন দরজা দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসির শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকের ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুঁচকে গেল মায়ের পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ের মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরেও মায়ের পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ের স্পেস বড়, মা অন্য একটা খালি চেয়ারে বসলেই হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশে বসে বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং থেকে হেনা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘোরালো পুনরায় মায়ের দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলের সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণ হৃদের দিকে তাকিয়েছে। মায়া হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে। মায়ের ভয়ার্ত দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতেই চোখ গিয়ে পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পারে। মায়া কি মনে করে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনের। হৃদ তখন থেকেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে, আর হৃদের চেয়ে থাকার কারণ হলো মায়ের পাশে বসে থাকা নাদিম। নাদিম মায়ের দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ের অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়ের পেছন মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি। কিন্তু হৃদের বাজ পাখির নজরে মুহূর্তে সেটা ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন জানি না আরো একবার পরখ করলো হৃদকে, তা মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু তারপরও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমল না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতে পকেট গুজে মায়ের দিকে তাকিয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়েই গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতো অত লম্বা নয়, তারপরও বেশ দারুণ লাগলো মায়ের চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকায় মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5'6" নাকি 5'7"? হৃদকে দেখে হিনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এরই মধ্যে শশী হৃদকে উদ্দেশ্য করে রিনরিনিয়ে বলল, তোমাকে কফি দেব? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প উত্তর করলো। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটলো কিচেনের দিকে। মা শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ের মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক, এমনকি দুজন দুজনের সঙ্গে অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করেই হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচরণে মায়ের তেমনটাই ঠেকলো। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়ের মনটা হঠাৎ করে কেমন যেন খারাপ হলো। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসলো। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের পেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবলো, আজ যদি মায়ের নিখোঁজ স্বামীকে খুঁজে পেত তাহলে মায়াও এমন খেয়াল রাখতো নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতো করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ের কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন?